অনেকেই নিজেকে জড়িয়ে ফেলে, তাই এটাকে সিরিয়াস নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিশাকে টেনে নিজের কাছে এনে তিয়াস। প্রেম কি তা আমি তোমাকে বুঝাবো। প্রেমের অমিত স্বাদ আমি তোমাকে গুলিয়ে গুলিয়ে একটু একটু করে খাওয়াবো, আর তখন তুমি নেশায় পড়ে যাবে। তিয়াস আরো একটু কাছে এসে তিশার কানে ফিসফিসিয়ে, এই তিয়াসের নেশায়, আর এই তিয়াসের নেশায় যখন মাথায় চড়বে না পাখি, তখন মাথা হ্যাং হয়ে যাবে। তখন না পারবে ছাড়তে, না পারবে ভুলতে, না চাইতেও ভালোবেসে ফেলবে তখন। দিশা শুকনো একটা ঢোকিল। এক অদ্ভুত অনুভূতি ছুঁয়ে দিয়ে গেল পুরো শরীরে, যা দিশা আগে কখনো পায়নি। নিশান্তের সাথে থেকেও না। তাহলে তিয়াসের কাছে আসে এমন লাগছে কেন? দিশা নিজের ফিলিংসটা সম্পূর্ণ লুকানোর চেষ্টা করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না না, নো চান্স। সেটা দেখা যাবে সময় হলে। এখন রেডি হয়ে নাও তাড়াতাড়ি, আমাদের যেতে হবে। তিয়াস লাইটটা ততক্ষণে জ্বালিয়ে দিল। দিশা এখনো ঠায় হয়ে দাঁড়িয়ে আছে। দিশাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে, কি হলো, যাও। আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? আপনি আমাকে ভালোবাসেন বা আমার উপর ক্রাশ খেয়ে বসে আছেন, এই কথাটা মানতে পারছি না। দিশা নির্বিকারে প্রশ্নটি করলো, কারণ নিজের মনের কনফিউজ দূর করতে ওর। কেন, কেন মানতে পারছো না? এই শ্যামবর্ণ চশমা পরা মেয়েটির মাঝে আপনি কি দেখলেন যা এত বছরে নিশান্তের চোখেও পড়েনি? শুধু নিশান্ত কেন, অন্য কোনো ছেলের চোখেও পড়েনি। জানেন, আমার জন্য মা বিয়ের সম্বন্ধ দেখছে, কিন্তু আমার ছবি দেখেই অনেকে মুখের উপর বলে দিয়েছে তাদের কালো মেয়ে চলবে না। তাহলে আপনি কেন নিজে টাইম নষ্ট করছেন? নাকি নিশান্তের মতো ভাবছেন কিছুদিন টাইম পাস করে ফেলে দিবেন? দিশার কথায় তিয়াসের কিছুটা রাগ হলো, তা প্রকাশ করলো না। কারণ তিয়াসের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া ব্যক্তিদের মধ্যেই পড়ে, যেখানে সেখানে রাগ দেখিয়ে নিজের ক্ষতি করতে মোটেও ইচ্ছুক না। আর দিশার মনের অবস্থাটা খুব ভালো করেই বুঝতে পারছে, তাই দিশাকে রাগ দেখিয়ে না, বোঝানো প্রয়োজন। কৃষ্ণকলি, আমি তোরে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। তিয়াস মুখটা নিচু করেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃষ্ণকলি কবিতার 4টি লাইন বলে দিশাকে উদ্দেশ্য করে আবার দিশার কাছে এসে, আমার কাছে গায়ের চামড়া কোনো ম্যাটার করে না দিশা। যদি করতো তাহলে বিদেশে গিয়ে কোনো ধলা মেয়ের সাথে প্রেম করতাম। আমি তোমার এই শ্যামলের মায়া পড়ে গিয়েছি। তোমার কাজল কালো আঁখি দুটোর মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে। তাই তো তোমাকে ছাড়া আর কাউকে ভালোই লাগে না। কি করব বলো, আমি যে তোমার প্রেমে পড়ে গিয়েছি, তাও আবার গভীরভাবে। নিস্তব্ধ একটি রাত, চারিদিক ঘন অন্ধকারে ছেয়ে গিয়েছে। রাতের শহরটি, সাথে কিছুটা জনমানব শূন্য পরিবেশ। সারাদিন বৃষ্টি পড়ায় পিচঢালা রাস্তাটিও গাড়ির লাইটের আলোয় কেমন পিচ্ছিল পিচ্ছিল দেখাচ্ছে। হালকা ঠান্ডা বাতাস চলতে গাড়ি জানলা দিয়ে এসে শরীরটাকে কেমন শীতল স্পর্শ করছে। আর বাতাসের এই স্পর্শ শরীরের সাথে মনটাকেও চাঙ্গা করে দিতে যথেষ্ট। তবে এসব কিছু উপেক্ষা করে তিয়াসের স্থির দৃষ্টি এখন সামনে দাঁড়ানো সাদা মাইক্রোটির দিকে। মাঝ রাস্তায় ওদের গাড়ি ওভারটেক করে থামানোর সাথে সাথে তিয়াসের সন্দেহ হয় অবস্থা যে ভালো না। তাই দেরি না করে তিয়াস সাথে সাথে গাড়ির জানলার গ্লাসগুলো বন্ধ করে গাড়ির ভেতরে লাইটটাও নিভিয়ে দিল। আর চোখে একবার দিশা কেউ দেখে নিল মেরি এখনো ঘুমিয়ে আছে। দ্রুত পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে নিজের অবস্থার কথা জানিয়ে দিল। আর এখন নিজেও অপেক্ষা করছে পরবর্তী কি হয় তা দেখার জন্য। তিয়াস একবার ভেবেছিল গাড়িটি পেছনে ব্যাক করবে, কিন্তু এতে একটা সমস্যা ছিল। ওদের সাথে রিভলভার আছে কিনা তিয়াসের জানা নেই। আর তিয়াসকে পেছনে ব্যাক করতে দেখে যদি ওরা এলোপাতাড়ি গুলি ছোড়ে, তাহলে হয়তো কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই তিয়াস এই অপশনটা বাদ দিল আপাতত। ওরা অনেকটা রিস্কি ওদের জন্য। মিনিমাম 10 মিনিট লড়াই করে বেঁচে থাকতে পারলেই হবে, এরপর ব্যাকআপ এসে পড়বে ওদের বাঁচাতে। তিয়াস বসে আছে ওর টয়োটা এলিয়েন গাড়িটিতে। কিছুক্ষণ পর সামনের গাড়ি থেকে প্রায় 7-8 জন মুখোশধারী লোক নেমে দাঁড়ালো। সত্যি বলতে তিয়াস কিছুটা ভয় পাচ্ছে, তবে নিজের জন্য না, তিশার জন্য। তিয়াস ভাবছে ওরা সর্বোচ্চ আমাকে মেরে ফেলতে পারবে, কিন্তু দিশার সাথে উল্টাপাল্টা কিছু করার চান্স বেশি আছে। তাই তিয়াস একটু টেনসড। তবে তার সামনে লোকদের সামনে প্রকাশ করলো না, নিজেকে যথাসম্ভব অব্যক্ত করলো। কিছুক্ষণ পর একটা লোক এসে গাড়ির আয়নায় একটি কাগজ ধরলো। তিয়াস লক্ষ্য করলো কাগজটিতে কিছু লেখা আছে, চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ো। আমরা মেয়েটিকে হার্ম করতে চাই না, কিন্তু তুমি আমাদের কথা না শুনলে তোমার সাথের মেয়েটির অবস্থাও খুব খারাপ হবে। আর বুঝতেই পারছো আমরা কি করতে পারি। তাহলে বলো কি চাও। কাগজটি পড়ে তিয়াস একবার তিশার দিকে তাকালো। কি নিষ্পাপ মুখখানি,
মেয়েটি এ রাতে বের হতে চায়নি, আমি বরং জোর করে নিয়ে এসেছি। এখন আমার কারণে ওর সাথে কিছু হলে এই অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাবে সারা জীবন। আমি নিজে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। তাই তিয়া সিদ্ধান্ত নিল ও একাই গাড়ি থেকে বের হবে। নিজে যা হবার হোক, তবু দিশার এক চুল পরিমাণও ক্ষতি হতে দেবে না। সিট বেল্টটা খুলে তিয়াস গাড়ি থেকে বের হয়ে গাড়িটি লক করে দিল, যাতে দিশার ঘুম ভাঙলেও বাইরে বের হতে না পারে। তিয়াস দাঁড়িয়ে আছে মুখোশধারী লোকগুলোর সামনে। নিজের ভয়কে সাইডে রেখে নির্বিকারে প্রশ্ন করেই ফেলল। কি চাই তোমাদের? মুখোশধারী থেকে একজন সামনে এসে তোর লাশ। তিয়াস মুখে কিছুটা হাসি টেনে, তাই নাকি? খুব ভালো কথা, কিন্তু তার আগে এটা তো বলো ভাই, কে পাঠিয়েছে তোমাদের আর কত টাকা দিয়েছে? সেটা তুই জেনে কি করবি? তোর আজ মৃত্যু নিশ্চিত, এটা শেষ কথা। আরে ভাই, এত হাইপার হচ্ছে কেন? দেখো, তোমাদের সাথে আমার কোনো পার্সোনাল দুশ্মনী নেই, তাহলে তোমাদের নিশ্চয় আমাকে মারার কোনো কারণই নেই, শুধু একটা কারণ ছাড়া, আর সেটা হলো টাকা। কত টাকায় আমার জীবনটা কিনতে হবে সেটা বলো। ওই আজাইরে পেশাল পড়াবি না। আমরা একবার কথা দিলে কাজ না করে পিছু পা হই না, আর বেইমানিও করি না। এই কথা বলে লোকগুলো এগিয়ে এলো তিয়াসকে মারতে। তাদের এক একজনের হাতে কিছু না কিছু ছিল যা তিয়াসকে আঘাত করার জন্য যথেষ্ট ছিল। কোনো কিছুর শব্দে দিশার ঘুম ভেঙে যায়, আর চৌকিতে চোখ খুলতেই সামনে তাকাতেই দিশা তিয়াস বলে একটা চিৎকার করে। সোফাতে শরীরটা কিছুটা এলিয়ে পাগুলো সামনে টি টেবিলে তুলে কোলের উপরে ল্যাপটপটা রেখে খুব মনোযোগ দিয়ে কিছু ইমেল চেক করছে আয়ন। চেহারাতে গম্ভীরতা আর একটু টেন্সড লাগছে। কিছুক্ষণ পর পর নিচে দু আঙুল দিয়ে মাথাটাও চেপে ধরছে। প্রিয় বিছানায় বসে আইসক্রিম খেতে খেতে আর চোখে বারবার আয়নকে পর্যবেক্ষণ করছে। কিছু একটা বলতে মনটা উসকুস করছে ওর, কিন্তু আয়নকে দেখে মনে হয় কোনো একটা বিষয় নিয়ে রেগে আছে বা টেন্সড, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা ঠিক প্রিয়তা বুঝতে পারছে না। প্রিয় আজকে রোহনের সাথে দেখা হওয়ার কথা শেয়ার করতে চায় আয়নের সাথে, কারণ আয়ন যদি পরে জানতে পারে তাহলে খুব রাগ করবে, সাথে কষ্টও পাবে। প্রিয় ওদের মধ্যে আর কোনো কনফিউশন বা সন্দেহ চায় না, তাই নিজের জড়তা কাটিয়ে সাহস করে আয়নকে ধীর কণ্ঠে ডাক দিল। অয়নদা। আর মুখে কিছুটা বিরক্তি নিয়ে জবাব দিল, কিন্তু প্রিয়র দিকে একটি বারও তাকালো না। আয়নের এমন ছন্ন ছাড়া বিহেভিয়ার দেখে প্রিয়র কিছুটা রাগ উঠে গেল। মানে কি, আমাকে এভাবে ইগনোর করার? প্রিয় ছটপট বিছানা থেকে উঠে আয়নের ঠিক সামনে এসে দাঁড়ালো। আয়ন তখনও তাকায় নিয়ে একটা বারও প্রিয়র দিকে, কারণ একটাই, আয়ন প্রিয়র উপরে রেগে আছে। আজকে প্রিয় রোহনের সাথে কফি হাউসে দেখা করার কথা আগেই জেনে গিয়েছে, আর তা জানার পর থেকে আয়নের মনে আবার একটা চাপা রাগের সাথে ইনসিকিউর অনুভব করছে। প্রিয় আবার রোহান রোহান বাজনা বাজাবে না তো? পুরনো প্রেম মনে আবার নতুন করে জেগে উঠলে এবার আয়ন কি করবে? নিজেকে কিভাবে সামলাবে? আবার না প্রিয়কে অখাত করে ফেলে রাখে বসে। এসব ভয়ে প্রিয়কে যতটা পারছে অ্যাভয়েড করে যাচ্ছে সেই তখন থেকেই। অয়নদা শুনছো? প্রিয় একটু জোর গলায়, বল, শুনছি আমি। কিছু বলার ছিল তোমায়, কিন্তু তার আগে প্রমিস করো রাগ করবে না আর আমাকে বকবেও না। আয়ন এবার না যাওয়া সত্ত্বেও প্রিয় দিকে তাকালো। প্রিয় শান্ত এই দৃষ্টি যেন আয়নের কোথাও গিয়ে লাগলো খুব। মনটাও কোঁ ডাকছে ওর। আয়নের ভয় লাগছে ওর মনের ভাবনা আবার সত্য না হয়ে যায়, কিন্তু তবুও ওকে জানতে হবে প্রিয়র মনে কি চলছে, তাহলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। কিন্তু এটা সত্য যে আমি এবার তোর আর আমার মাঝে কাউকে আসতে দেবো না, কাউকে না। আয়ন নিজেকে কিছুটা শান্ত করে অশান্ত দৃষ্টিতে প্রিয়র দিকে তাকিয়ে বলল, বল, কি বলবি? আমি রাগ না করার চেষ্টা করবো, কিন্তু প্রমিস করতে পারবো না। আর যা বলা তাড়াতাড়ি বল, আমি একটু ব্যস্ত এখন। প্রিয় কিছুটা সময় নিয়ে আমতা আমতা করে রোহানের সাথে দেখা করার কথা সব বলে দিল, এমনকি ওদের মধ্যে কি নিয়ে কথা হয়েছে তাও, যাতে করে আয়নের মনে প্রিয়র প্রতি কোনো নতুন সন্দেহ না আসে। প্রিয় বলে আয়নের দিকে তাকায়, আয়ন রাগ করেছে কিনা জানতে, কিন্তু বোকা প্রিয় আয়নের চেহারা দেখে কিছুই বুঝতে পারছে না, তাই অসহায়ভাবে তাকিয়ে থাকে আয়নের অভিব্যক্ত জানতে। আয়ন আশা করেনি প্রিয় যে ওর কাছে সত্যটা স্বীকার করবে। ভেবেছিল প্রিয়কে জিজ্ঞেস করলে হয়তো ও সত্যটা অস্বীকার করবে, এড়িয়ে যাবে, কিন্তু প্রিয় কি সহজে সব বলে দিল। একটু সংকোচন মাঝে নেই। তার মানে কি, ও আবার আমাকে ভরসা করতে শুরু করে দিয়েছে, আবার আগের মতো সব শেয়ার করছে। আয়নের বিষণ্ণতা ঘেরা মনটা মুহূর্তেই ভালো হয়ে গেল। আয়ন ভেতরে ভেতরে খুশি হলেও তা মুখে প্রকাশ করলো না, তাই প্রিয়কে কিছু না বলে কোল থেকে ল্যাপটপটা রেখে প্রিয়র হাতের ইশারায় সামনে আসতে বলল। এবার প্রিয় ভয় পেয়ে যায়, ভাবে আয়ন আর সত্যি ওকে মনে হয় মার দেবে। প্রিয় এক পা পিছিয়ে মাথা নাড়ে, তার মানে ও আয়নের কাছে আসতে চায় না এখন। প্রিয় একটু ভীত মুখে স্পষ্ট করে বলে, দেখো অয়নদা, আমি সত্যি বলছি, আমি জানতাম না ওখানে রুহান থাকবে। ওখানে রুহান থাকবে, এটা জাস্ট একটা কোইন্সিডেন্ট, ব্যাস।
আমার মনে হলো তোমাকে এটা বলার প্রয়োজন, তাই বলছি। কিন্তু প্রিয়কে চুপ থাকতে বলে চোখের ইশারায় আবার ইশারা করে নিচের কাছে আসতে। এবার প্রিয় সাহস করে ধীর পায়ে আস্তে আস্তে আয়নের কাছে আসতেই আয়ন এক টান দিয়ে প্রিয়কে নিচের কোলে বসিয়ে নেয়। এবার বলো। কি যে বলছিস? আমি কি 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 বলছি? আর তুমি আমাকে এইভাবে টানলে, ছাড়ো আমায়। আরে বাহ, আমি প্রিয়র কোমরটা শক্ততে জড়িয়ে দিলাম। ছোট বাচ্চাদের তো কোলেই রাখতে হয় জানিস না? আর আমি তো তোকে সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে মানুষ করে এত বড় করলাম। তাহলে আমার নজরে তো এখনো তুই সেই ছোট্ট প্রিয় যে আমার সামনে হাফ প্যান্ট পরে ঘুরতো। ছি অয়নদা, তুমি আসলে একটা নির্লজ্জ লোক। কি সব বলছো? আর ছাড়ো আমায়, তোমার সাথে কোনো কথা নেই। প্রিয় আয়ন থেকে ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করছে। আয়ন প্রিয়কে আরো একটু শক্ত করে ধরে। তুই কি বলছিস? আমি তোর সাথে এই মুহূর্তে নির্লজ্জের কি করেছি? তোকে কি আমি চিমটি দিয়েছি নাকি চুমু দিয়েছি? তবে প্রথমটা দিতেই পারি, কিন্তু দ্বিতীয়টা ওরা দিব কি করে? তুই তো বাচ্চা একটা মেয়ে, তাই না? এক কাজ করি, কাল অফিস থেকে আসার সময় আমাকে ফোন করে মনে করিয়ে দিস। আমি একটা ফিডার নিয়ে আসবো তোর জন্য, ঠিক আছে লিটল গার্ল? প্রিয় ভীষণ রেগে গেল। ওকে বারবার বাচ্চা বলে কি বোঝাতে চাইছে আয়নদা? ও কিচ্ছু বোঝে না, একদম না। ও সব বোঝে, কিন্তু সেটা প্রকাশ করে না। তাই রেগে হাতের কাছের কুশনটা দিয়ে আয়নকে মারতে লাগলো সমানে। খারাপ অয়নদা, বাজে অয়নদা। কি বললে আমি বাচ্চা? কোন দিক দিয়ে বাচ্চা? চোখে দেখো না, কানালো। বলে আয়নকে মারতে থাকে। হাসতে হাসতে হঠাৎ আয়ন প্রিয়র হাত দুটো চেপে ধরে আর সুযোগ পেয়ে আরো একটু কাছে টেনে আনে। এতে করে আয়নের গরম নিঃশ্বাস প্রিয়র মুখের উপরে আছড়ে পড়ে। প্রিয় বিস্ময় দৃষ্টিতে আয়নের চোখের দিকে তাকাতে কেমন খোর খোর লাগে প্রিয়র। কেন জানি আয়নের দৃষ্টিকে উপেক্ষা করে দৃষ্টি সরাতেই পারছে না প্রিয়। আয়নের কঠোর দৃষ্টি হয়তো প্রিয়কে অনুমতিই দিচ্ছে না। আয়ন একদম ওর মুখটা প্রিয়র মুখের সামনে এনে বলল, হ্যাঁ, তো বাচ্চাই তো, তাই তো আমার অনুভূতিগুলোর সাথে খেলা করতে মজা লাগে তোর। আমার ভালোবাসাকে উপেক্ষা করে দূরে ঢেলে দিস বারবার। আমার চাওয়াটা দেখেও না দেখার ভান করিস। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তোর। আমার মনের ভেতরে ছটফটানিতে তুই খুব আনন্দের সাথে উপভোগ করিস। খুব মজা লাগে, তাই না? আমাকে কষ্ট পেতে দেখে। সব বুঝিস, তবুও সারাক্ষণ অবুঝের মতো থাকিস। তুই কি মনে করিস আমি কিছুই বুঝি না? তুই বাচ্চা হতে পারিস, কিন্তু আমি না। প্রিয় কিছুটা ভীত কণ্ঠে বলে, এমন কোনো কিছুই না, তুমি ভুল বুঝছো। তাই নাকি? তাহলে আজও আমি ভুল? আর কথা বলতে পারলো না। আয়নের ফোনটা হঠাৎ বেজে উঠল। আয়ন আর চোখে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখলো নামটি কার। নামটি দেখার সাথে সাথে আয়ন ফোনটি রিসিভ করলো। ফোনটি কানে রেখে বলল, 10 মিনিট, জাস্ট 10 মিনিট ওয়েট কর, আই এম কামিং। সাথে সাথে প্রিয়কে কোল থেকে নামিয়ে দিয়ে আলমারি থেকে নিজের পার্সোনাল রিভলভারটি বের করে নিল। রুম থেকে বের হতে নিলে প্রিয়র সামনে এসে দাঁড়ায়। তুমি এই সময় এটা নিয়ে কোথায় যাচ্ছ? আয়ন খেয়াল করলো প্রিয়র মুখে আয়নের জন্য চিন্তার ছাপ। তা দেখে অদ্ভুত একটা সুখ লাগলো আজ আয়নের মনে। প্রিয়র গালে এক হাত রেখে, একটু কাজ আছে শোনা, আমি তাড়াতাড়ি এসে পড়বো। এটা বলে আয়ন প্রিয়কে পাশ কাটিয়ে বের হতে নিলে প্রিয় আয়নের এক হাত ধরে ফেলে। আয়ন পেছনে ঘুরে একটু হাসি দিয়ে, আমি একা যাচ্ছি না, অনেক রবিন আর আমার সাথে আমার গার্ডসরাও আছে, চিন্তা করিস না। কিন্তু এখন আমাকে আর্জেন্ট এক জায়গায় যেতে হবে। প্রিয়র মন মানছিল না, তবু হাতটি ছেড়ে দিল। কিন্তু ওর মন কিছুতেই সায় দিচ্ছিল না আয়নকে এইভাবে ছাড়তে আজ কেন জানি। আয়ন প্রিয়র অস্থিরতা বুঝতে পেরে প্রিয়র কপালে একটি স্নেহময় আদর দিয়ে চলে গেল। হসপিটালের করিডোরে বসে আছে আয়নের পুরো পরিবার। প্রিয় চুপচাপ বসে আছে আর বারবার অপারেশন রুমে লাল লাইটের দিকে তাকাচ্ছে। পাশে বসা দিশা ছিঁচ কাঁদুনের মতো কেঁদে যাচ্ছে, যা দেখে প্রিয়র আরো বেশি বিরক্ত লাগছে। কিছু বলতেও পারছে না, কারণ প্রিয় এখন কিছু বললেই এই মেয়ের কাঁদার গতি আরো বাড়বে। তার থেকে ভালো চুপ থাকা। এদিক দিয়ে মোহিনী বেগম ছেলের দুঃখ কাতর কি হবে, সে তো বারবার দিশার দিকে সন্দেহের নজরে তাকিয়ে এই কুল পাচ্ছে না। কারণ দিশার এভাবে মরা কান্নার কারণ কি? আর সব থেকে বড় কথা, কার জন্য কাঁদছে? আর এত রাতে এই মেয়ে এইখানে কি করছে? এসব হাজারো ভাবনায় নিজেকে ব্যস্ত করে রাখছে উনি। তখনই হসপিটালের একজন নার্স এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, মিস্টার তিয়াস এখন ঠিক আছে, ওনার ইনজুরিগুলো তেমন মারাত্মক নয়, আপনারা চাইলে ওনার সাথে দেখা করতে পারেন। নার্সের বলতে দেরি মোহিনী বেগম আর সারা তাৎক্ষণিক কেবিনের ভেতরে চলে গেল তিয়াসের সাথে দেখা করতে। সাথে আয়নের বাবা মাও। অনেক দিশাকে ইশারা করলো ভেতরে যাওয়ার জন্য। দিশা একবার প্রিয়র দিকে তাকালো, কারণ প্রিয়কে এই অবস্থায় একা ছেড়ে কিভাবে যাবে। প্রিয় ব্যাপারটা বুঝতে পারে, তাই দিশাকে উদ্দেশ্য করে বলে, আমি ঠিক আছি দিশা, তোর তিয়াস ভাইয়ের কাছে যাওয়ার প্রয়োজন এখন। ভাইয়া তোকে দেখতে না পেয়ে হাইপার হয়ে যাবে, যা তুই। প্রিয় অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে এই কথাগুলো বলল। দেয়ালে পিঠে হেলান দিয়ে বসলো প্রিয়। চোখ দুটো বন্ধ করার সাথে সাথে বেয়ে পড়লো কিছু না আনজানা অনুভূতির নোনা জল।
যা অনেক কষ্টে এতক্ষণ আটকে রেখেছিল প্রিয়। বুকের ভেতরে অস্বাভাবিক ব্যথা করছে, নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে। মনে মনে নিজেই কয়েকবার বিড়বিড় করে বলল, অয়নদা ঠিক আছে, কিছু হবে না। মনার মস্তিষ্কের অসীম যুদ্ধে প্রিয় তার নিজের অব্যক্ত অনুভূতিগুলোকে খেয়ালই করছে না। ওর মন কাঁদছে, চিনচিন ব্যথা করছে, তাও আবার কার জন্য? আয়ন। সেই আয়ন যে আয়নকে প্রিয় ঘৃণা করে, পালিয়ে যেতে চায় সবসময়। আর সেই আয়নের জন্যই প্রিয় বিচলিত হয়ে পড়েছে। প্রিয় নিজেও জানে না ও কখন এই ঘৃণা করা ব্যক্তিটির প্রেমে পড়ে গিয়েছে। হয়তো কিছুক্ষণ আগের কথা, তিয়াসের উপর মুখোশধারী লোকগুলো হামলা করে। তিয়াসও যথাসম্ভব প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু বলে না, একজন হলেও চলে, তবে 7-8 জন লোকের সাথে পারাটা এত সহজ না। আর তিয়াস তো কোনো ফিল্মের হিরো না যে একসাথে সবাইকে হিট পরাং করে দেবে। তিয়াস অনেকটা ঘায়ল হয়ে পড়েছে। আর তখন দিশাও গাড়িতে বসেই চিৎকার করতে থাকে তিয়াসের এমন অবস্থা দেখে। কিছুক্ষণ পরেই আয়ন, অনিক আর রবিন এসে পড়ে ওদের গার্ড সহ। লোক আসতে দেখে একজন মুখোশধারী দূর থেকেই তিয়াসের উপরে গুলি চালালে আয়ন দ্রুত গিয়ে তিয়াসকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে। আর তখনই গুলিটি গিয়ে লাগে আয়নের ডান হাতে। আয়নকে আহত হতে দেখে আয়নের গার্ডরা এলো পাতারে গুলি চালায় মুখোশধারীদের লক্ষ্য করে। আয়নও মাটিতে বসে পড়ে। অনেক গিয়ে দৌড়ে আয়নকে ধরে। এরপর গার্ডরা আয়ন আর তিয়াসকে ধরে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয় হসপিটালের উদ্দেশ্যে। রাস্তা থাকা অবস্থায় পরিবারের সবাইকে ইনফর্ম করে দেওয়া হয়। এদিক দিয়ে রবিন নিকটস্থ থানায় ইনফর্ম করে দেয় ব্যাপারটা। যেহেতু অনেক মুখোশধারী গুলিতে মারা গিয়েছে, রবিন চালাকির সাথে কেসটা পুরো উল্টিয়ে দেয় যে এরা আয়ন মাহবুবকে মারতে এসেছিল, তাই পালা আক্রমণে গার্ডদের হাতে মারা যায়। এই ঘটনায় মিস্টার আয়নও গুলিবদ্ধ হয়ে আহত হয়েছে। তা না হলে একটু ঝামেলা হতো এসব নিয়ে। রবিন সব কৌশলে সব ঝামেলা দূর করে ফেলে। প্রিয় সহ পরিবারের সবাই খবর পেয়েই হসপিটালে চলে আসে। আর তখন থেকেই প্রিয় অপারেশন থিয়েটারের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। অপারেশন থিয়েটারের লাল বাতিটি নিভে গেল। ডাক্তার বেরিয়ে এসে প্রিয়কে উদ্দেশ্য করে বলল, মিসেস মাহবুব। ডাক্তারের গলা শুনে প্রিয় চৌকিতে তাকালো। আর সাথে সাথে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো আয়নের অবস্থা জানতে। মধ্যবয়স্ক ডাক্তার প্রিয়কে একটু ভালো করে দেখলো, ভাবছে, বয়স কতই বা হবে এই মেয়ের? এত অল্প বয়সে বিয়ের যে কি প্রয়োজন পরে বুঝি না। আর পেশেন্টের যদি কিছু হয়ে যেত তাহলে এই অল্প বয়সে বিধবার পদবি লেগে যেত জীবনে। প্রিয় ডাকে ডাক্তার সম্ভিত ফিরে পায় আর একটু সরল হাসি দিয়ে, আপনার হাজবেন্ড এখন ঠিক আছে, ভাগ্য ভালো গুলিটি হাতে লেগেছে, তা না হলে অনেক বড় ক্ষতি হতো। আমি কি দেখা করতে পারি একবার, প্লিজ ডক্টর? এখন না, আমরা আগে তাকে কেবিনে শিফট করব, তখন দেখতে পারবেন। প্রিয়র সাথে কথা বলেই ডাক্তার চলে গেল, হয়তো অন্য কোনো রোগী দেখতে। ঝিরিঝিরি করে অবিরাম বৃষ্টি পড়ছে বাহিরে। মাঝে মাঝে বাতাস খেপে উঠে বিশাল উঁচু তলার দালানগুলোকে আঘাত করছে। প্রকৃতি যেন নারাজ আজ। বিদ্যুৎ চমকানোর মাধ্যমে নিজের ছংকা জানিয়ে দিয়ে যাচ্ছে পরিবেশকে। আর এই বর্ষণ রাতেই আয়ন অনেকক্ষণ অজ্ঞান থাকার পর বেশ রাতে আয়নের জ্ঞান ফিরে এলো। চোখ খুলে মাথার উপরে সাদা সিলিং ফ্যানের উপরে বৃষ্টি পড়লো সর্বপ্রথমে। এরপর চোখটি সরিয়ে চারপাশে চোখ বুলিয়ে একবার পর্যবেক্ষণ করে জেনে নিল ও কোথায় আছে বর্তমানে। একটু নড়াচড়া করতে গিয়ে বুঝতে পারলো ডান হাতে গুলি লাগার কারণে হাতটি নাড়াতে পারছে না। হাতটিতে ব্যান্ডেজ করা। ঘড়ির কাঁটায় রাত 3:10 বেডের বাসার সিটে আয়নের বাম হাতটি কেউ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আয়ন প্রথমে একটু অবাক হলেও পরক্ষণে বুঝতে পারলো খেয়ে এসে। এক চিলতে হাসি ফুটে উঠলো আয়নের মুখেই কষ্টের মাঝেও। আয়ন হালকা করে হাতটি প্রিয় থেকে ছাড়িয়ে প্রিয়র মাথায় রাখলো। আর তখনই দেখতে পেল প্রিয় চোখের কিনারা শুকিয়ে যাওয়া জলের ছোপ ছোপ দাগগুলো। আয়ন তার বুড়ো আঙুল দিয়ে হালকা করে ছুঁয়ে দিল প্রিয় চোখের চারপাশের মসৃণ ত্বকটি। হালকা হেসে মনে মনেই বলতে লাগলো, লোকে বলে ভালোবাসার মানুষের চোখের জল নাকি সহ্য করার মতো না, কিন্তু দেখ তোর চোখের জল দেখে আমার ভেতরটা কেমন সুখ সুখ লাগছে। তার মানে কি আমি কি আসলে অদ্ভুত প্রেমিক, যে প্রেমিকা জলে নিজের সুখ খুঁজে পায়? অনেক কিছুক্ষণ পরপরই দু ভাইয়ের রুম চেক করছে। টিয়া সুস্থ, তাই ওকে নিয়ে টেনশন নেই। আর ওর সাথে সারাও আছে, কিন্তু আয়নের জ্ঞান ফিরেছে কিনা তাই চেক করতে আসে একটু পরপর। আর এখনো এসেছে। আয়নের জ্ঞান ফিরেছে কিনা দেখতে। আয়নকে সুস্থ দেখে অনেক খুশিতে কিছুটা প্যানিক হয়ে পড়ে। অয়নদা, তুমি ঠিক আছে তো? কিছু লাগবে তোমার? দাঁড়াও, আমি এক্ষুনি ডক্টরকে ইনফর্ম করে আসছি, ওয়েট। আয়ন অনেকের এমন বাচ্চামো স্বভাবে কিছুটা বিরক্ত হয়ে একটা হালকা ধমক দিল। যেমন মিছিমিছি বাচ্চাদের শান্ত করতে, ঠিক তেমনি। অনেক, আমি ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই, রিল্যাক্স। তৎক্ষণিক অনেকের কাছে তিয়াস কেমন আছে তাও জানতে চাইল আয়ন। ও ঠিক আছে দাদা, তুমি এসব চিন্তা করো না। আর রবিন অধিকটাও সামলিয়ে নিয়েছে, তাই ডোন্ট ওয়ারি। আয়ন কিছুটা রাগ দেখিয়ে,
ওকে এখানে থাকতে কেন বলেছিস? প্রিয়কে দেখিয়ে অনেককে প্রশ্ন করলো। জানিস না ওর ঘুম খুব ভারী, আর হসপিটালগুলো এখন নিরাপদ না। ঘুমের মধ্যে কোনো অঘটন ঘটে গেলেও তো কিছু বুঝতেই পারবে না এই মেয়ে। আমি জানি দাদা, তাই তো কিছুক্ষণ পর পর চেক করে যাই সব ঠিক আছে কিনা। এছাড়া তোমার গার্ডরাও কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে, সো ডোন্ট ওয়ারি। শুধু ডক্টর নার্স ছাড়া কারো এই রুমে প্রবেশের পারমিশন নেই। আমি এই ব্যবস্থা করে দিয়েছি। আর এই ম্যাডাম মুখে যতই বলে তোমাকে ঘৃণা করে, অথচ আজ তোমাকে এই অবস্থায় দেখে নিজেই সব থেকে বেশি কেঁদেছে যেন। আমি তো বারবার নিষেধ করেছি তোর হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।